ভোররাতে ভয়াবহ আগুনে পুড়ল রায়ের বাজারে সাদেক খান মার্কেটের অর্ধশত দোকান। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। ব্যাংকের লোনের টাকা, মানুষের কাছে গ্যারান্টির টাকা, আমার সব শেষ হয়ে গেছে। সব শেষ। ক্যাশের টাকা বলে আছে, টাকা বেশি সত্যি টাকা ছিল। ক্রমেই তীব্র হচ্ছে জ্বালানি সংকট। আজও বেশিরভাগ ফিলিং স্টেশনে ভিড়। 10 দিনের মধ্যে নতুন চালান না এলে ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন বন্ধের শঙ্কা। পঁচিশে মার্চ ইতিহাসে গণহত্যার কলঙ্কময় অধ্যায়। কাল মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এবং ইরান যুদ্ধে জয়ের দাবি ট্রাম্পের। আলোচনা চলমান 15 দফা শান্তি প্রস্তাব। ফের বুশেহর পরমাণু কেন্দ্রে হামলা। পাল্টা আক্রমণে ইসরায়েলে আহত 12। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল রায়ের বাজারের সাদেক খান মার্কেটের অন্তত অর্ধশত দোকান। পুড়ে গেছে আড়তে থাকা বিভিন্ন কাঁচামাল সহ বিপুল পরিমাণ নগদ টাকা। এসব দোকানে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ। হঠাৎ আগুন লাগে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে। মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে যায় অন্তত অর্ধশত দোকান। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আগুন। এরপর ছাই হাতুড়িয়ে শেষ সম্বল খুঁজছেন ব্যবসায়ীরা। রাতে 2 গাড়ি মাল নামাচ্ছে, আমি 12:15 বাজে গেছি। 3:20 মানে 29 ফোন দিয়েছে যে আগুন লাগছে। ওই পর্যন্ত চলে গেছে। ক্যাশ টাকা যে কি পরিমাণ ছিল এটা মানে যার যার ঘর সেই বলতে পারবে। আর এমনিতে মালামাল তো চোখের সামনে দেখতেছেন। তবে মনে করেন যে এখানে ক্ষতির পরিমাণ ধরেন যে কোটি টাকা। ভোররাতে অনেকেই পেঁয়াজ, রসুন, আদা, আলু সহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে। সব হারিয়ে নিঃস্ব অনেক ব্যবসায়ী। মার্কেটের 150 পাইকারি আড়তের অন্তত অর্ধশত দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, পুড়ে যাওয়া দোকানগুলোতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। আমি সব শেষ হয়ে গেছি, শেষ সব শেষ। আমার ব্যাংকের লোন, মানুষের টাকা আছে, মহাজন ভাইবে অনেক টাকা ভাইবান রে। 30-40 লাখ টাকা বাকি ছিল, সব পুড়ে গেছে। কিচ্ছু নাই, বুঝতে নাই। ফায়ার সার্ভিস বলছে পাইকারি মার্কেটটিতে থাকা প্লাস্টিকের ক্যারেট, কার্টুন, পাটের বস্তা থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে দমকল বাহিনী। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু আগুনটাকে একটা কনফাইন্ড করতে পারছি। আমাদের যে দুই পাশে যে অনেকগুলো দোকান ছিল, প্রায় 150 মতো দোকান কিন্তু আমরা সেভ করতে পারছি। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাতটা হয়েছে। বাঁশের তৈরি কাঠামো আর সিনথেটিক ছাউনি থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় বলে জানায় ফায়ার সার্ভিস। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। এ নিয়ে সবশেষ খবর জানাতে সাদেক খান মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আমাদেরকে জানাবেন যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি বলছেন আর আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ কি? সাহাব, আমরা সকাল থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি এবং একই সাথে এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে যেটা কথা বলে জানতে পেরেছি যে আগুনের সূত্রপাত মূলত হয়েছে এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে, এমনটি কিন্তু ধারণা করছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। যদিও তারা বলছে যে কিছুক্ষণের মধ্যেই তারা একটি তদন্ত কমিটি গঠন করবে, সেই কমিটির প্রতিবেদন আসলে পূর্ণাঙ্গ বিষয়টা তারা জানাতে পারবে। তবে প্রত্যক্ষদর্শী এবং ব্যবসায়ী যারা এখানকার রয়েছেন তাদের ধারণা ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই কিন্তু এই আগুনের
আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা মনে করছেন। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে প্রত্যেকটি দোকানে অন্তত কয়েক লক্ষ টাকার করে কিন্তু সম্পদ ছিল, এবং কিছু কিছু দোকান ছিল যেগুলোতে গালামাল, চাল কিংবা অন্যান্য যেসব সামগ্রী সেগুলো এখান থেকে পাইকারি বিক্রি হতো, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মালামাল ছিল, অন্তত কয়েক কোটি টাকার করে। সেগুলো কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে এবং দোকান পুড়ে গেছে, মালামাল সব কিন্তু পুড়ে গিয়েছে। তবে কিছু কিছু দোকান যেগুলোতে কাঁচা সবজি এবং আলু, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো বিক্রি করা হতো, মরিচ, সেগুলোতেও কিন্তু অনেকগুলো পুড়ে গিয়েছে। এবং ব্যবসায়ীরা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা সেখান থেকে আসলে যেসব পণ্য আসলে ব্যবহার করবার মতো সেগুলো তারা খুঁজে খুঁজে বের করবার চেষ্টা করছে, যদিও অধিকাংশ ক্ষেত্রে সবগুলো কিন্তু পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনবার আগেই যে এখানে যারা দায়িত্বরত রয়েছেন এবং যারা প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে ফায়ার সার্ভিস থেকে তারা 3:45 দিকে তারা কল করে এবং এর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চলে এসে, কারণ পাশেই হাজারীবাগের যে ফায়ার সার্ভিস স্টেশন ছিল সেই স্টেশনের কর্মীরা প্রথমে চলে আসে। পরবর্তীতে তারা আশেপাশের মোহাম্মদপুর সহ আশেপাশে দুটি স্টেশনে খবর দেয়, আরও অন্তত দুটি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে আসে, অর্থাৎ 6টি ইউনিট অন্তত 2 ঘন্টার যে প্রচেষ্টা চালায় সেখানে কিন্তু আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে আরও 1 ঘন্টা তার প্রচেষ্টা চালিয়ে সম্পূর্ণ আগুন চেষ্টা করেন যে এই আগুনটাকে সম্পূর্ণ নির্বাপন করবার জন্য, এবং তারা চেষ্টা করেছেন। এবং একই সাথে ব্যবসায়ীরা বলছেন যে সরকার যদি তাদেরকে আসলে কোনোভাবে ক্ষতিপূরণ না দেয় তাহলে আসলে ব্যবসায়ীদের এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হবে। এবং যেহেতু এই মার্কেটটি থেকে মোহাম্মদপুর এবং আশেপাশে যেসব খুচরা দোকানদার রয়েছে তারা কিন্তু এখান থেকে কাঁচামাল নিয়ে যেতে, ফলে তাদের কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সাহাব, রায়ের বাজারে সাদেক খান মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ। জ্বালানি তেলের সরবরাহ সংকটে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ সারি যানবাহনের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লগ্ন, ডিপো থেকে এখনও কি তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি? আর স্বাভাবিক হতেই বা কতক্ষণ লাগবে, কি বলছেন পাম্প মালিকরা? জানাবেন বিস্তারিত। শাহাব, ডিপো থেকে যে তেল সরবরাহ করা হচ্ছে সেটি আসলে অপ্রতুলতা সৃষ্টি করছে, অর্থাৎ নির্ধারিত যে পরিমাণ চাহিদা রয়েছে সেই চাহিদা মতো তেল পাচ্ছেন না যারা এখানে পাম্প মালিক রয়েছেন, এমন একটি অভিযোগ আমরা সকাল থেকে শুনেছি। এই অভিযোগটা শুধু আজকে না, এটি আসলে গেল কয়েকদিনেরই অভিযোগ। আমি যদি একটু দেখাতে চাই, এরই প্রেক্ষিতেই কিন্তু আসলে যারা ক্রেতারা রয়েছেন, ভোক্তারা রয়েছেন, তাদের যে অভিযোগের জায়গাটি, সেই অভিযোগের জায়গা থেকেই তারাও কিন্তু এখানে লম্বা সারিতে দাঁড়িয়েছেন এবং ভোগান্তিটাও বাড়ছে। তবে আমরা যখন পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রত্যেকটি লরি যখন ঢাকায় আসে বা তাদের পাম্পে আসে যে সেগুলোর ধারণ ক্ষমতা 15,000 লিটার থেকে 18,000 লিটার হয়, সেক্ষেত্রে তাদেরকে সরবরাহ করা হচ্ছে 9,000 লিটার পর্যন্ত সর্বোচ্চ। সেটি কিন্তু একটি বাড়তি আসলে সংকট তৈরি করছে, এমনটি অভিযোগ করছেন যারা আসলে পাম্প মালিক রয়েছেন। তারা একই সাথে জানিয়ে রাখতে চায় যেহেতু রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হয়েছে, তো রেশনিং পদ্ধতি তুলে দিলেও কিন্তু এখানে অনেকে অভিযোগ করছেন যে সর্বোচ্চ 500 টাকার বা 5 লিটার তেল দেওয়া হচ্ছে, এমন একটি অভিযোগ যারা এখানে রয়েছে তাদের মাঝে আমরা দেখেছি। এবং এই অভিযোগের পরেও তারা আসলে লম্বা সারিতে দাঁড়িয়েছেন সকাল থেকে। এবং আমরা এখন যে পাম্পটিতে রয়েছি এটি পরিবাগের একটি পাম্প, এখানে দুটো পাম্প একদম লাগোয়া অবস্থায় রয়েছে। তো একটি পাম্প বন্ধ রয়েছে জ্বালানি সংকটের জন্য, এবং এই পাম্পটিতে কিন্তু এখন তেল দেয়া নেওয়া চলছে। এবং যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই এখান থেকে তেল সংগ্রহ করছেন। আমরা আসলে কথা বলছিলাম এবং দেখছিলাম এই পরিবাগ থেকে এই সারি কিন্তু হাতিরপুল অবধি চলে গিয়েছে, অর্থাৎ হাতিরপুলের যে সড়ক রয়েছে সেই দিক পর্যন্ত চলে গিয়েছে। এবং তারা বলছেন যে যেহেতু ঈদের ছুটি এবং ঈদের ছুটির পরে কর্মব্যস্ত মানুষ ঢাকা শহরে ফিরছে, তাদের পেশাগত জীবনে ফিরছে, তো সেই জায়গা থেকে তাদেরকে আসলে কিছুটা হলেও বেগ পোহাতে হচ্ছে। এবং ঈদের ছুটিতেও যেহেতু লম্বা লাইন ছিল, ঈদের পরে কর্মব্যস্ত মানুষ যখন ঢাকা শহরে ফিরবে, যখন তাদের বাড়তি জ্বালানির প্রয়োজন হবে, এটা আসলে বাড়তি একটা সংকট তৈরি করলেও করতে পারে এমন একটা আশঙ্কা কিন্তু তারা করছেন। আমরা চেষ্টা করছিলাম আসলে এখানে যারা তেল দিচ্ছেন একই সাথে নিচ্ছেন সবার সাথে কথা বলবার জন্য, তাদের সঠিক কার্যকরণগুলো জানবার জন্য। তারা কিন্তু স্পষ্টভাবে বলছেন আসলে এখনই সময় খুব সাবধানভাবে প্যানিক না হয়ে, কোনোভাবে আসলে হতাশা না হয়ে ধৈর্যশীল আচরণ করার, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের যে সমস্যার জায়গাটি রয়েছে সেটি আসলে সমাধানের পথে যাবে। তো সাহাব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। পরিবাগ থেকে জ্বালানি তেল সংকটের, সরবরাহ সংকটের সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আতিক মেজবা লগ্ন। ঢাকার মতোই ক্রমেই দেশের অন্যান্য জায়গাতেও তীব্র হচ্ছে জ্বালানি সংকট। চট্টগ্রামে বন্ধ অনেক পাম্প, কুমিল্লাতেও দেখা গেছে একই চিত্র। তেল পাওয়া গেলেও
করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। বন্দরনগরী থেকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ এবং কুমিল্লা থেকে আছেন মাসুদ আলম। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে হোসেন জিয়াদের কাছে। জিয়াদ, ডিপো থেকে পাম্পগুলোতে তেল সরবরাহের কোনো অগ্রগতি আছে কিনা এবং পাম্প মালিকরা এ বিষয়ে কিছু বলছেন কিনা জানাবেন। না, আসলে ডিপোগুলো থেকে এখনও পর্যন্ত সেই ধরনের কোনো স্বস্তির খবর নেই। তারা যেভাবে রেশনিং করে আসলে তেল বা জ্বালানি সরবরাহ করছিলেন, এখনও পর্যন্ত সেই রেশনিং করেই সরবরাহ করছেন, যার কারণে চাহিদা মতো যেই জ্বালানি সেটি কিন্তু পেট্রোল পাম্পগুলো পাচ্ছে না। এবং চট্টগ্রামে বিশেষ করে উপজেলার দিকে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে এবং শহরের কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখতে হয়েছে। আমরা এখন যেখানে আছি সেটিও ঠিক ওই ধরনের একটি পেট্রোল পাম্প, যেটি আসলে অকটেন না থাকায় এই মুহূর্তে যারা আসছেন অকটেনের জন্য তাদেরকে ফেরত দিচ্ছেন তারা। এবং তারা বলছিলেন যে যেই চাহিদা তাদের অন্য সময় তারা যে পরিমাণ অকটেন ডিপোগুলো থেকে পেতেন তার প্রায় অর্ধেক পরিমাণ তারা এখন পাচ্ছেন। ফলে যখনই এই যারা আসছে তাদেরকে আমরা দেখছি যে তারা সময় বলে দিচ্ছেন যে 2টার পর বা 3টার পর আপনারা আসবেন। গাড়ি আসার সাথে সাথে হয়তো তারা বলছেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে তাদের যে বিক্রি সেটি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ একই সাথে অকটেনের যে চাহিদা সেটি আসলে অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো আছে 2-3টি যেগুলো খোলা আছে সেই জায়গাগুলোতে কিন্তু এই বাইকগুলো গিয়ে দীর্ঘ সারি তৈরি হচ্ছে, ঘন্টার পর ঘন্টা অনেকে অপেক্ষা করছেন। সেখানে এক ধরনের হই হল্লাও প্রায়শ তৈরি হচ্ছে। এবং যারা নজেলম্যান আছেন যারা দিচ্ছেন তারা বলছেন যে প্রতি ঘন্টায় অন্তত 5 থেকে 6 জনের সাথে তাদের তর্ক বিতর্ক করতে হচ্ছে। এবং এই সুযোগে আমরা দেখেছি চট্টগ্রামের বাইরে যেমন পার্বত্য এলাকাগুলোতে কোথাও কোথাও বাড়তি দামেও কিন্তু অকটেন বিক্রি হচ্ছে এবং সেই বাড়তি দামে অকটেন বিক্রির জন্য জরিমানা পর্যন্ত করেছেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট গিয়ে। পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের কথা যদি বলি, পেট্রোল এবং ডিজেলের সরবরাহ স্বাভাবিক আছে এবং পেট্রোল ডিজেল যারা চাচ্ছেন তারা চাহিদা মতো পাচ্ছেন। কিন্তু শুধুমাত্র অকটেনের এক ধরনের বড় ধরনের সংকট আসলে তৈরি হয়েছে। এবং যেই পাম্পগুলো দিচ্ছে সেই পাম্পগুলো খুব একটা বেশিক্ষণ দিতে পারছেন না। 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর্যন্ত দেওয়ার পর তাদের সেগুলো শেষ হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় আমি দেখেছি, যেহেতু সরকার বলছে পর্যাপ্ত আসলে জ্বালানি আছে, কিন্তু যেহেতু তারা এখানে এসে পাচ্ছেন না, যারা নিতে আসছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। অর্থাৎ তারা আগামীতে আরও পাবেন কিনা সেজন্য অনেকে আসলে বাড়তে নেওয়ারও এক ধরনের চেষ্টা করছেন। তো এই ছিল চট্টগ্রামের খবর। আমরা কুমিল্লা এক ধরনের পেট্রোল এবং ডিজেলের যদিও আছে, সেখানেও একই অবস্থা, অকটেনের এক ধরনের সংকট তৈরি হয়েছে। তো সেখানে আসলে ক্রেতারা কি বলছেন সেখানে আমরা আমাদের সহকর্মী মাসুদ আলম থেকে জানবো। মাসুদ। কুমিল্লাতে যেই সংকট তৈরি হচ্ছে এটি দীর্ঘ প্রায় 20 থেকে 25 দিন অব্যাহত রয়েছে। আমরা দেখেছি কুমিল্লার যে শহর এবং শহরের বাইরের মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কের পাশে যে সকল পাম্পগুলো রয়েছে যেখানে জ্বালানি তেল বিক্রি করেন, সেই ফিলিং স্টেশনগুলোতে এই সংকট মুহূর্তে কিন্তু ভোগান্তিতে রয়েছেন যারা চালক এবং আরোহী রয়েছেন। তারা বলছেন যে বহু পাম্প ঘুরে মূলত হচ্ছে তারা তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে করে তারা তীব্র ভোগান্তিতে রয়েছেন। নির্দিষ্ট সময়ে তারা তেল তারা না পাওয়ার কারণে তারা নানান সময় নানান গন্তব্যে তারা পুষতে পারে না। আমরা যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা নগরীর চকবাজার এলাকার একটি ফিলিং স্টেশন। এখানে ডিজেল এবং অকটেন এবং পেট্রোল বিক্রি করা হয়, সাথে আরও বেশ কয়েকটি রয়েছে। এগুলো কুমিল্লা শহরের প্রায় 15টি ফিলিং স্টেশন রয়েছে। সবগুলোতে একই অবস্থা বিরাজ করছে। আমরা বেশ কয়েকজন মালিকের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তেলের যে সংকট, সেই সংকট মুহূর্তে চাপ বেড়েছে। কারণ হচ্ছে যেখানে তাদের 500 লিটারে বা 5000 লিটারের তেলের চাহিদা থাকে, সেখানে এখন প্রায় 15,000 লিটারের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় তেল না পেয়ে একটি জায়গায় এসে তারা মোটরসাইকেল থেকে শুরু করে অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে তারা এসে চাপ সৃষ্টি করেন। তারা বলেন যার কারণে হচ্ছে যে দিনে যে পরিমাণ তেল তারা পান সেই তেল ঘন্টা 3-এর মধ্যে বা 4 ঘন্টার মধ্যে আবার শেষ হয়ে যায়, যার কারণে হচ্ছে যে এই সংকটটা স্থায়ী হয়। আমরা জেলা মালিক সমিতির সঙ্গে
কথা বলেছি সকালবেলায়, তারা বলছেন যে কুমিল্লা প্রায় 60টির মতো যে জ্বালানি তেলের যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলোতে একই সংকট বিরাজ করছে। তো প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে যে তেলের যে সরবরাহ যে সকল প্রতিষ্ঠানগুলো করেন, মেঘনা, পদ্মা এবং যমুনা, সেই প্রতিষ্ঠানগুলো থেকে তারা মানে চাহিদা মোতাবেক তেল না পাওয়ার কারণে মূলত এই সংকট তৈরি হচ্ছে। তো এই সংকটে প্রায় 70 ফিলিং স্টেশন ইতিমধ্যে তেল দেওয়া বন্ধ করেছেন। যে সকল প্রতিষ্ঠান তেল দিচ্ছেন সেগুলো তারা ডিজেল জাতীয় তেলটাই সরবরাহ করছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। জ্বালানি তেল সরবরাহের সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে সহকর্মীরা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। পরিশোধিত তেলের সরবরাহ নিয়ে শঙ্কা কিছুটা কাটলেও হরমুজ প্রণালী বন্ধ থাকায় অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে সংকট কাটেনি। সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে মজুদ কমেছে। আগামী 10 দিনের মধ্যে নতুন চালান না এলে বন্ধ হয়ে যাবে উৎপাদন। এতে পেট্রোল ও অকটেন সরবরাহ সংকটের শঙ্কায় সংশ্লিষ্টরা। তবে আরবের ইয়ানবু বন্দর থেকে এপ্রিলে 1 লাখ টনের অপরিশোধিত তেলের চালান নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছে শিপিং কর্পোরেশন। রাজতানুরা বন্দরে আটকা পড়া 1 লাখ টনের চালানটিও বিকল্প পথে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাবেন হাজিরা শিউলি। অপরিশোধিত জ্বালানি তেল আসে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। তবে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলার পর থেকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি একেবারেই বন্ধ হয়ে গেছে। তো অবস্থায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির অপরিশোধিত জ্বালানি তেলের মজুদও প্রায় ফুরিয়ে এসেছে। আসলে বর্তমানে কত মজুদ আছে এই বিষয়ে কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনো কথা না বললেও বিভিন্ন সূত্রে জানা গেছে মাত্র 10 দিনের মজুদ আছে ইস্টার্ন রিফাইনারির কাছে। বছরে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে বাজারজাত করে ইস্টার্ন রিফাইনারি। অপরিশোধিত তেলের 50 থেকে 60% আমদানি করা হয় সৌদি আরব থেকে। মাসে গড়ে 1 থেকে 2টি মাদার ভেসেল ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ে। দুর্ভাগ্যবশত মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে সৌদি আরবের রাজতানুরা টার্মিনালে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে আটকা পড়ে একটি জাহাজ। জাহাজটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন হওয়ায় নিরাপত্তার ঝুঁকির কারণে হরমুজ প্রণালী পার হতে পারছে না। তবে এমন শঙ্কার মাঝেও সুখবর দিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। এপ্রিলের মাঝামাঝি সময়ে লোহিত সাগর হয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসবে একটি জাহাজ। একই সঙ্গে আটকে পড়ে জাহাজের 1 লাখ টন তেল অন্য জাহাজে খালাস করে দেশে আনার কথা ভাবছে বিপিসি। সব ধরনের আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলও আনভেল করার চেষ্টা করেছি যে কোনোভাবে জাহাজ থেকে বের করা যায় কিনা, সেই প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়া আমরা আরও কিছু অপশন তৈরি করেছি যে এই জাহাজ থেকে মাল খালাস করে অন্য কোনো বন্ধুপ্রতিম দেশে যদি দেশের জাহাজে যদি এটাকে লোড করে আনা যায়, সেটারও একটা ফিজিবিলিটি বা একটা ইভ্যালুয়েশন চলছে। বিপিসির হিসেব মতে বর্তমানে ডিজেলের মজুদ আছে 14 দিনের। মজুদ কম থাকলেও এশিয়ার বিভিন্ন দেশ থেকে নিয়মিত ডিজেলের চালান আসায় সরবরাহ ঘাটতির শঙ্কা নেই। তবে সবচেয়ে কম মজুদ আছে অকটেন ও পেট্রোল। অকটেন আছে মাত্র 9 দিনের ও পেট্রোল 11 দিনের। এক্ষেত্রে পেট্রোলের প্রায় 100% এবং অকটেনের বড় অংশই দেশীয় শোধনাগারে প্রক্রিয়াজাত করে উৎপাদিত হওয়ায় সংকট তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের মজুদ ফুরিয়ে আসায় কমিয়ে দেওয়া হয়েছে অকটেন সহ বিভিন্ন জ্বালানি তেলের সরবরাহ। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে সীমিত পরিসরে চলছে অনেক পেট্রোল পাম্প। 14 গাড়ি 15 গাড়ি আমরা আমাদের কোম্পানিতে নিত, এখন ওই পরিমাণে তেল 30% নামে আসছে। 4-5 দিন দেখতেছি অকটেনের বেশি ক্রাইসিস, অকটেন একদম টোটালি দিচ্ছেও না। তবে ফার্নেস অয়েল 29 দিন ও জেট ফুয়েল 23 দিনের মজুদ থাকায় আপাতত কোনো শঙ্কা নেই। কেরোসিন ও মেরিন ফুয়েলের মজুদও সন্তোষজনক। তবে হরমুজ প্রণালী চালু না হলে বিকল্প পথে জ্বালানি আমদানিতে বাড়তি ভাড়া গুনতে হবে বিপিসিকে। আর পরিশোধিত তেল আমদানিতেও ব্যয় হবে অতিরিক্ত অর্থ। 22 মার্চ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে 25টি জাহাজ থেকে ডিজেল সহ বিভিন্ন জ্বালানি তেল খালাস হয়েছে। বর্তমানে খালাস চলছে 2টিতে এবং পথে আছে আরও 2টি জ্বালানিবাহী জাহাজ। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় করণীয় নির্ধারণে আজ সচিবালয় মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। সচিবালয় থেকে এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, জরুরি বৈঠক কি এখনো শুরু হয়েছে কিনা এবং কোন কোন মন্ত্রী এতে উপস্থিত থাকবেন বলে জানতে পেরেছেন, জানাবেন। সাহাব, অন্যান্য দিনের মতো কিন্তু আজ ঠিক সকাল 9টাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তিনি অন্যান্য দিনের মতো কিন্তু আজকেও একটি কর্মব্যস্ত দিন কাটাবেন বলে আমরা জানতে পেরেছি। আজকে তার 7 থেকে 8টি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন এবং সর্বশেষ কর্মসূচি হিসাবে আছে মন্ত্রিপরিষদ বৈঠক, সেই বৈঠকেও তিনি অংশগ্রহণ করবে। একটু জানিয়ে রাখি, আপনি যে এই কথাটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যে চলমান যে জ্বালানি সংকট রয়েছে, সেই জ্বালানি সংকটের প্রভাব যে মোকাবেলা, যে যুদ্ধে চলছে মধ্যপ্রাচ্যে, যেই সংঘাত চলছে, সেই সংঘাতের ফলে কিন্তু একটি জ্বালানি সংকট তৈরি হয়েছে পুরো বিশ্বেই। সেই জ্বালানি সংকটটি বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে, এই নিয়ে কিন্তু আসলে আজকে সকালে প্রথম যে কর্মসূচিটি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেটি হলো এই নিয়ে একটি জরুরি বৈঠক। সেই বৈঠকের জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা কিন্তু সচিবালয়, এই প্রধানমন্ত্রীর কার্যালয় যেটি রয়েছে সেখানে প্রবেশ করেছে। আমরা দেখেছি যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রবেশ করেছেন, আমরা দেখেছি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ উনিও কিন্তু প্রবেশ করেছে, এছাড়া আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীকেও প্রবেশ করতে দেখেছি। মোট কথা, যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে সরকারের, তারা কিন্তু এই সচিবালয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি রয়েছে সেই বৈঠকে ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকে আসলে বর্তমান যে জ্বালানি সংকটটি তৈরি হয়েছে এই মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে, সেই জ্বালানি এই পরিস্থিতিটি কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে এর একটি সহজ এবং সুন্দর সমাধান আনা যায়, সেই নিয়ে কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আজকে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে আমরা কিন্তু দেখেছি যে তিনি পরিকল্পনা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন। আমরা দেখেছি যে রেশম শিল্পের উন্নয়ন নিয়ে কিন্তু আজকে প্রধানমন্ত্রীর একটি বৈঠক রয়েছে। এছাড়া কিন্তু দিনের সর্বশেষ ধাপে আমরা দেখেছি যে মন্ত্রিপরিষদ বৈঠক একটি অনুষ্ঠিত হবে, সেটি হলো বিকেল 4:30টায়। মোট কথা বলতে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরপরই প্রথম অফিসে আমরা যেমনটি দেখেছি যে তিনি খুব কর্মব্যস্ত একটি দিন কাটিয়েছেন, সেরকমই কিন্তু আজকে একটি দিন উনি কাটাবেন। তার 6 থেকে 7টি বা 8টি যে কর্মসূচি রয়েছে সেগুলো শেষ করে হয়তো সন্ধ্যা নাগাদ তিনি সচিবালয় ত্যাগ করতে পারেন। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। জ্বালানি তেল সংকটে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠকে বসেছে মন্ত্রী পরিষদ। সচিবালয় থেকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ফস্টারিং দ্য ফিউচার সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ওয়াশিংটনে প্রযুক্তি ও শিক্ষার মিছিলে শিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সামিটে অংশ নিয়েছেন 45টি দেশের প্রতিনিধিরা। এতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি বলেন, শিশুদের জন্য ডিজিটাল পরিবেশ এখন সময়ের দাবি। এ সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। উল্লেখ করেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নেয়া নারী বান্ধব উদ্যোগের কথাও। Gratitude to our gracious host, First Lady. Madam First Lady of the United States, Mrs. Melania Trump. That the future of every country is written in the lives of its children. As a medical doctor, I'm deeply committed to ensuring accessible, quality health care for every child, focusing not only on treatment, but on prevention from the earliest stages of life. Our government is equipping both teachers and students with the tools they need to thrive in a digital age. Our government is providing teachers with tablet computers, updating teaching materials, digital curricula, and innovative methods. 30 মার্চ কাল রাত বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যার কলঙ্কময় দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন সহ ঢাকার বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদারদের নির্বিচার হত্যাযজ্ঞের ক্ষত যেন এখনও দগদগে। স্বাধীনতার 54 বছর পেরিয়ে বাঙালির সেই রক্তাক্ত ইতিহাস চিরন্তন হয়ে থাকবে প্রজন্মের মাঝে। দেশবিরোধী সব অপশক্তির কবল থেকে মুক্ত হয়ে অক্ষুণ্ণ থাকবে স্বাধিকার আন্দোলনের ইতিহাস, প্রত্যাশা বিশ্লেষকদের। সাজিদ আরাফাতের প্রতিবেদন। প্রতিরোধ আর প্রতিবাদের দিনলিপি মার্চের প্রতিটি দিন, গৌরবোজ্জ্বল ইতিহাস আর গল্পগাথায় ভরা।
মার্চ স্বাধীনতার সূতিকাগার, একই সাথে সাক্ষী গণহত্যার কালো অধ্যায়ের। হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে সমস্ত বাংলাদেশ হয়ে ওঠে যেন এক শকুনতাড়িত শ্মশানভূমি। ভয়াল 25 মার্চ 1971 পাকিস্তানি সেনাদের গণহত্যার কালো অধ্যায় রচিত হয় বাংলায়। অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র ঘুমন্ত বাঙালি হত্যায় মেতে ওঠে তারা। শোষকদের নিধনযজ্ঞ চলে রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন জায়গায়। মুক্তিযুদ্ধের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকেই শুরু হয় প্রতিরোধ আর সংগ্রামের গল্পগাথা। হানাদারদের প্রধান আক্রমণের লক্ষ্য ছিল এখানেই। মার্চের কালরাত্রিতে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। বাদ যায়নি রোকেয়া হল ও সার্জেন্ট জহুরুল হক হলও। পাক সেনাদের গুলি আর আগুনের লেলিহান শিখায় বিভীষিকাময় হয়ে ওঠে এখানকার আকাশ বাতাস। স্মৃতিস্তম্ভের নামফলকগুলোতে আজও জলজলে শহীদদের নাম। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীদের রক্তের ওপর দাঁড়িয়ে 54 বছরের স্বাধীন ভূখণ্ড। মুক্তিযুদ্ধের শপথে বলিয়ান হয়ে প্রজন্মের মাঝে সে রক্তাক্ত ইতিহাস চিরন্তন হয়ে থাকবে বলে আশাবাদ। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে একই সময়ে প্রায় 2টি হলে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এবং তার একটি হলো কিন্তু আমাদের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। যারা শহীদ হয়েছেন তাদের এই যে আত্মত্যাগ, এটা শুধু আমরা জহুরুল হক হলের যারা ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছি, এটা শুধু আমরাই নয়, আমি মনে করি যে পুরো জাতি তাদেরকে সবসময় স্মরণ করে। প্রাতিষ্ঠানিক জায়গা থেকেও কিন্তু আমাদের দায় রয়েছে, সেই জায়গায়ও আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি অন্তত প্রতি বছর এই যে এই ডেগুলোকে আমরা উদযাপন করছি বা এটাকে পালন করছি। শ্রদ্ধায় স্মরণে ইতিহাসের কালো অধ্যায় ফিরে ফিরে আসে। দেশবিরোধী অপশক্তির হাত থেকে দায়মুক্ত হয়ে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, মন্তব্য বিশ্লেষকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেয়েদের হলগুলোতে আক্রমণ করেছে, বিভিন্ন হলে জরুরি হলে আক্রমণ করেছে, প্রতিটা হলেই তখন সেখান থেকে তারা লাশগুলো এনে এই জগন্নাথ হলের যে মাঠ সেখানেই তারা গণসমাধি দেয় এবং সেখানে আমাদের যারা জগন্নাথ হলের কর্মকর্তা কর্মচারী তারা স্বচক্ষে তারা এগুলো অবলোকন করেছে, দেখেছে। যারা পাকিস্তানের দোসর বা রাজাকার বা আলবদর, তারা মানে সেখানে কোনো দলের হতে পারে না, তারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো স্বীকার করেনি, এখনও করছে না। সুতরাং সে যেখানেই থাক, যে দলেই থাক, সবাইকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি হলেই এবং বাংলাদেশের মানুষ বুঝতে পারবে যে যারাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে তাদের জন্য বিচার বা শাস্তি হয়। বাঙালির স্বাধিকার আন্দোলনকে মুছে দিতে গণহত্যার যে নির্মম ইতিহাস রচিত হয়েছিল তা নতুন প্রজন্মের মানসপটে স্মৃতি হয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে। শহীদের নামফলক ইতিহাসের উজ্জ্বল সাক্ষী হয়ে পথ দেখাবে আলোর। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। কাল ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হুমায়ুন কবিরের প্রতিবেদন। স্বাধীনতা দিবস উদযাপনে লাল সবুজের আভায় সেজে উঠেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে বেদি সংলগ্ন সিঁড়ি। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ধোয়ামোছা ও আলোকসজ্জা সহ নানা আয়োজন শেষে বর্ণিল রূপে সেজেছে সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমিতে নির্মিত স্মৃতিসৌধ এলাকা। রাত পোহালেই যেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামবে লাখো জনতার। মহান স্বাধীনতা দিবস এখানে আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আরও মন্ত্রীরা এখানে আসবো, এই কারণে আমরা ধোয়া মোছার কাজ করতে আছি। এখানে গাছ বড় আছে, সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমরা ফুলের কাজ করতেছি, একজন এক কাজ করতেছি। জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলি কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবসে প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা জেলা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা ডিগনিটরি যারা এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন,
তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এবার এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাত পোহালেই শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এরপরেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হবে সৌধ প্রাঙ্গণ। হুমায়ুন কবির, এখন সাভার। রংপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে সার উৎপাদন কার্যক্রম। চলতি বোরো মৌসুমে ইউরিয়া সারের চাহিদা থাকায় সার উৎপাদন বন্ধের খবরে খুচরো বাজারে বস্তা প্রতি সারের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। জুয়েল রানার প্রতিবেদন। গ্যাস সংকট আর যান্ত্রিক ত্রুটিতে জামালপুরের যমুনা সার কারখানায় বন্ধ হয়ে গেছে ইউরিয়া সারের উৎপাদন। দেশের দ্বিতীয় বৃহত্তম এই কারখানা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমিক, পরিবহন সংশ্লিষ্টরা এবং ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৩ PSI গ্যাস প্রয়োজন হলেও গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন নেমে আসে ১২০০ মেট্রিক টনে। দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের নভেম্বরে উৎপাদনে ফিরলেও গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটিতে বারবার বন্ধ হচ্ছে কারখানাটি। সর্বশেষ ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে আবারও থেমে যায় উৎপাদন। কারখানা সংশ্লিষ্টরা বলছেন ১ টন ইউরিয়া সার উৎপাদনে খরচ হয় ১৮ থেকে ২০ হাজার টাকা, যেখানে আমদানিতে খরচ প্রায় ১ লাখ টাকা। প্রতিদিন উৎপাদন বন্ধ থাকলে সরকারের ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। যমুনা সার কারখানায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমরা ৩-৪০০ শ্রমিক আছে এখানে, আঙ্গেরে ঘরে বাতি জ্বলতেছে না। কারখানাটা যদি বন্ধ থাকে তাহলে কারখানার কোটি কোটি টাকা ক্ষতি হয়। এই কারখানার যে শ্রমিকগুলো রয়েছে তারা বেকার থাকে, কিন্তু কর্মকর্তা যারা আছে তারা কিন্তু বেতন ঠিকই পায়। এদিকে বোরো মৌসুমে সারের চাহিদা থাকায় উৎপাদন বন্ধের খবরে খুচরা বাজারে বস্তা প্রতি দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। তবে সরকার বলছে দেশে সারের কোনো ঘাটতি নেই। যমুনা সার পাওয়া যায় না, অন্য সার ব্যবহার করি। এই সারে সময় কাজ করে, ঠিক মতো সময় করে না, পরিমাণেও বেশি লাগে। যমুনা সার কারখানাটা বন্ধ যায় আমগরে কৃষকের খুব পয়সা বেশি লাগতেছে এবং কি সারটা পাওয়া যাইতেছে না। এই সারটা খেতে ধরে বেশি। যমুনা ফার্টিলাইজার সেটা সাময়িকভাবে বন্ধ হয়েছে, তবে এই বন্ধ হতে আমাদের কৃষকদের উপর কোনো প্রতিক্রিয়া হয়নি, কারণ আমাদের সরকার গুড়াশাল সার কারখানা থেকে সার বিতরণের ব্যবস্থা রেখেছে। কারখানা কর্তৃপক্ষ বলছে গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণেই উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সংযোগ স্বাভাবিক হলে আবারও উৎপাদনে ফেরার আশাবাদ তাদের। আমরা চেষ্টা করছি যাতে আন্তর্জাতিক চেষ্টা করছি যাতে প্ল্যান্টের প্রিজার্ভেশনটা ভালো হয় আর কি, আমাদের লোকজনও চেষ্টা করতেছে। গ্যাস সংযোগ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ দ্বারা তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যাতে দ্রুত এই গ্যাস সংযোগটা পাই আর কি। বিসিআইসির ডিলারদের মাধ্যমে উত্তরাঞ্চলের ২১ জেলার ১৬২ উপজেলায় সরবরাহ করা হয় এই সার। দ্রুত উৎপাদন চালুর দাবি জানিয়েছেন শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয়রা। এখন জামালপুর। ক্ষতির পাশাপাশি হাওরের জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিপাকে প্রান্তিক পর্যায়ের কৃষকরা। ইতিমধ্যে শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় জেলার প্রায় ৪০০ হেক্টর বোরো ধান নষ্ট হয়েছে, সেই সাথে বিভিন্ন ধরনের শাকসবজিরও ক্ষতি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জের করচার হাওর থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, জানাবেন যে ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণের আশ্বাস পেয়েছেন কিনা? আচ্ছা সাহাব, আমরা যদি বলি যেহেতু এটি হাওড় এলাকা, বিশেষ করে কিন্তু এই অঞ্চল আসলে হাওড় হিসেবে কিন্তু আসলে সারা দেশেই পরিচিত। বিশেষ করে আমরা চলতি মৌসুমে কিন্তু এই জেলায় ২,২৩,০১১ হেক্টর জমিতে কিন্তু আসলে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে ১৩৭টি হাওড়ে। তবে আমরা যদি বলি শুরুতেই কিন্তু এই মাসের অর্থাৎ ৮ তারিখে কিন্তু এই জেলায় ভারী বৃষ্টিপাত হয় ৮ মার্চ। তারপর কিন্তু আসলে ১৫ মার্চ থেকে টানা ৩ দিন ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি হয়েছে। সেই সাথে কিন্তু গতকালকেও কিন্তু আসলে শিলাবৃষ্টিতে চরম ক্ষতি হয়েছে এই অঞ্চলের তাহিরপুর, মধ্যনগর, শাল্লা এই ৩টি উপজেলার যে বোরো ধান রয়েছে সেই বোরো ধানের। তবে আমরা দেখেছি মাঠ পর্যায়ে যে কৃষকরা রয়েছেন তারা যেটি বলছেন যে একদিকে এই
মৌসুমের শুরুতেই শিলাবৃষ্টি, ঝড়, সেই সাথে হাওরে জলাবদ্ধতা, অর্থাৎ ১৩৭টি হাওরের মধ্যে কিন্তু অধিকাংশ হাওরেই কিন্তু আসলে ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কিন্তু যে বোরো ধান তলিয়ে গেছে, যার ফলে কিন্তু আসলে কৃষকরা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। তারা যেটি বলছেন যে এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু এখন পর্যন্ত কৃষি বিভাগ কিংবা পানি উন্নয়ন বোর্ড আসলে মাঠ পর্যায়ে তাদের চোখে পড়েনি। সেই সাথে কৃষি বিভাগ যেটি বলছে যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত যে কৃষক বলেছেন, আমরা যদি বলি যেহেতু এই অঞ্চল কৃষিভিত্তিক অঞ্চল, কৃষি মূলত অর্থনীতি চাঙ্গার ফলে কিন্তু আসলে কৃষি ভিত্তিক। তবে আমরা যদি বলি কৃষকরা যেটি বলছেন প্রতি বছর তারা ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আসলে কৃষি বিভাগ থেকে তারা তেমন কোনো সহায়তা পান না। তবে এখন পর্যন্ত আসলে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কোনো কৃষককে আসলে সহায়তা, সেই সাথে এই যে জলাবদ্ধতা নিরসনেও কিন্তু আসলে কাজ করছে না। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, চলতি মৌসুমে কিন্তু এই অঞ্চলে অর্থাৎ যেহেতু ২,৩০,০০০ মেট্রিক টন হেক্টর জমিতে আবাদ হয়েছে, যেখান থেকে ৫,০৫০ কোটি টাকার ধান কিন্তু আসলে উৎপাদনের কথা রয়েছে। তবে সেই ধান গড়ে তোলা নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যে আসলে ১০ লাখ কৃষক আসলে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। তো সব মিলিয়ে বলা যায় আসলে ইতিমধ্যে আসলে এখানকার যে ১০ লাখ কৃষক আসলে তাদের ধান গড়ে তোলা নিয়ে আসলে শঙ্কার মধ্যে পড়েছেন। সাহাব। শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় সুনামগঞ্জের বোরো চাষিরা পড়েছেন বিপাকে। বিষয় বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে বলে ফের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান শূন্য পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে রাজি হয়েছে তেহরান। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী বলেও দাবি ট্রাম্পের। প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মূল আলোচনায় যুক্ত আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে নিউ ইয়র্ক টাইমসের খবর, ইতোমধ্যে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে যুদ্ধবন্ধের সম্ভাবনার মধ্যেও চলছে পাল্টাপাল্টি হামলা। দ্বিতীয়বারের মতো ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি তেহরানের। এছাড়া নতুন করে তেহরানে হামলা শুরুর দাবিও করেছে আইডিএফ। জবাবে ইসরায়েলের বেনি ব্র্যাক শহরে ইরানের হামলায় শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া নতুন করে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জোরপূর্বক বসতি খালির নির্দেশ দিয়েছে ইসরায়েল। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াতে আরও ৩,০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আর সদিচ্ছা নিয়ে ইরানের প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে বসার আহ্বান ইমানুয়েল ম্যাক্রোর। ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি ড্রোন দিয়ে হামলা চালালো রাশিয়া। এতে অন্তত ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ৫৬টি ড্রোন ছোড়া হয়। আর সোমবার রাত থেকে ২৪ ঘন্টায় দেশ জুড়ে ৯৪৮টি ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ৫৫৬টি ড্রোন ছোড়া হয়। হামলায় ইভানো ফ্রাঙ্কিভস্ক শহরে ২ জন এবং ভিনিৎসিয়ায় ১ জন নিহত হয়েছেন। এর আগে রাতের রাশিয়ায় হামলায় 5 জন নিহত হওয়ার পর এই হামলাগুলো চালানো হয়। এই হামলায় ৩৯২টি ড্রোন এবং ৩৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সব মিলিয়ে রাশিয়া সোমবার সন্ধ্যা থেকে ইউক্রেনের উপর প্রায় ১,০০০ দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে বলে জানায় কিয়েভ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, এই হামলার মাধ্যমে এটা স্পষ্ট যে যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। শেষ করছি এখন বাণিজ্য। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভোররাতে ভয়াবহ আগুনে পুড়ল রায়ের বাজারে সাদেক খান মার্কেটের অর্ধশত দোকান। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। ব্যাংকের লোনের টাকা, মানুষের কাছে গ্যারান্টির টাকা, আমার সব শেষ হয়ে গেছে। সব শেষ। ক্যাশের টাকা বলে আছে, টাকা বেশি সত্যি টাকা ছিল। ক্রমেই তীব্র হচ্ছে জ্বালানি সংকট। আজও বেশিরভাগ ফিলিং স্টেশনে ভিড়। দ্রুত চালান না এলে ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন বন্ধের শঙ্কা। পঁচিশে মার্চ কাল রাত ইতিহাসে গণহত্যার কলঙ্কময় অধ্যায়। মহান স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।
এবং ইরান যুদ্ধে জয়ের দাবি ট্রাম্পের, আলোচনা চলমান 15 দফা শান্তি প্রস্তাব। ফের বুশেহর পরমাণু কেন্দ্রে হামলা, পাল্টা আক্রমণে ইসরায়েলে আহত 12। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।